সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি। মানে আমরা স্কালোনিকে সাথে নিয়েই আরও একটি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব। সো আজকের এই ভিডিওতে আমরা লিওনেল স্কালোনির কিছু প্ল্যান নিয়ে কথা বলতে চলেছি, কিছু সিক্রেট প্ল্যান নিয়ে কথা বলতে চলেছি। আপনার কাছে মনে হইতে পারে যে স্কালোনি খুব ভালো মাপের কোনো কোচ না, বাট এই স্কালোনি আপনাকে 2টা কোপা আমেরিকা, একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসে আপনি হেরেছেন, আপনি পুরো দায় স্কালোনির উপর দিয়ে দিতে পারেন না। আপনার প্লেয়াররা আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই। আপনার প্লেয়াররা যে পারফরমেন্স 2022-এ করেছে তারা সেটা 26-এ করতে পারে নাই, এবং স্কালোনির হাতে খুব বেশি অপশনও ছিল না। সো এই জায়গায় স্কালোনিকে আপনি দোষ দিতে পারেন না, বরং স্কালোনির জন্যই আপনি 2026-এর ফাইনাল পর্যন্ত আসতে পেরেছেন। সো আমরা আরও একটা ওয়ার্ল্ড কাপ, 2030 সালের ওয়ার্ল্ড কাপ স্কালোনিকে সাথে নিয়েই দেখতে চলেছে, বা স্কালোনিকে সাথে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করব। সো এর আগে আর্জেন্টাইন মিডিয়াগুলো অনেক নিউজ করছেন স্কালোনিকে নিয়ে, তার প্ল্যান নিয়ে, তার ট্যাকটিক্স নিয়ে। সবচাইতে বেশি যে খবরটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে স্কালোনি এবার নতুন কিছু প্ল্যান করতে চলেছেন। একটা কথা আমরা এবারে বিশ্বকাপের শুরু থেকে শুনে আসছিলাম একদম ফাইনাল পর্যন্ত, যে আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটি ডোমিনেট করে ফুটবলটা খেলতে পারছিলেন না। তারা সেই পুরনো ধাঁচের ফুটবল, ডিফেন্সিভ ফুটবল, ব্যাকপাস ফুটবল খেলতেছে, যেটা আসলে খুবই অস্বস্তিকর লাগতো ফ্যানদের কাছে। মানে চোখের একটা শান্তি যেটা বলা হয় সেটা আমরা আর্জেন্টিনার কাছ থেকে পাইনি। বাট আপনাকে এটাও বুঝতে হবে, হাই ইন্টেন্সিটি ডোমিনেট করে ফুটবল খেলার মতো ওই রকম ফিজিক্যালিটির দিক থেকে স্পেনের বিপক্ষে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ওই মাপের প্লেয়ার ছিল না। হ্যাঁ, আপনি বলতে পারেন অ্যান্ড্রু ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার এবং ওয়ার্ল্ডের অন্যতম সেরা প্লেয়ারগুলো আমাদের টিমে আছে, বাট এরা 22 ওয়ার্ল্ড কাপে যে ইন্টেন্সিটি নিয়ে এসেছে, যে ফিজিক্যালিটি নিয়ে এসেছে, সেটা তারা 26 ওয়ার্ল্ড কাপে শো করতে পারেনি। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, স্কালোনি কিন্তু এই 26 বিশ্বকাপের আগে কিন্তু একটা কথা বলেছেন যে আমার টিমের বেশ কিছু প্লেয়ার ইনজুর্ড ছিলেন, সেটা নিয়ে আমি টেনশনে আছি, তারা তাদের 100% দিতে পারবেন কিনা বিশ্বকাপে। সো আমার কাছে মনে হয় যে কখনো কখনো সেটাই সত্যি হয়েছে। স্কালোনি বাধ্য হয়েই আর্জেন্টিনাকে ডিফেন্সিভ স্টাইলের ফুটবলটা খেলাতে হয়েছে। সো এবার যদি আমরা একটু মেইন টপিকে ফিরি, মেইন টপিকে আসলে কথা বলতে গেলে যে প্ল্যানটার কথা বলতে চাই, যেটা হচ্ছে আর্জেন্টাইন মিডিয়াগুলো দাবি করছেন যে স্কালোনি এর পরবর্তীতে যে ন্যাশনাল কলগুলো ডাকবেন বা যে স্কোয়াডগুলো ঘোষণা করবেন, সেটা হোক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি কিংবা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, সো ওই জায়গাগুলোতে স্কালোনি কিছু ইম্পর্টেন্ট ইয়াং স্টার প্লেয়ারদেরকে ডাকতে চলেছেন। এর ভিতর 5টা প্লেয়ারকে নিয়ে খুব আলোড়ন চলছে। তাদের স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং তারা ডাক পাবেন বলে অনেকে ধারণা করছেন, এবং তাদের কিন্তু আর্জেন্টিনার হয়ে দেওয়ার অনেক কিছু রয়েছে। যদি তারা আর্জেন্টিনার হয়ে এবং তাদের নিজ ক্লাবগুলোতে ভালো পারফরমেন্স করেন, তারা কিন্তু এই টিমটাতে ঢুকে যেতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি সব প্লেয়ার বাদ দিয়ে দেন, নতুন করে যেন স্কালোনি শুরু করে। দেখুন, নতুন করে আসলে শুরু করা সম্ভব না। আপনি এবারের বিশ্বকাপে যে দলটা দেখেছেন, সেই জায়গা থেকে হতে পারে যে 3-4 জন প্লেয়ারকে বা 5 জন প্লেয়ারকে আপনি হয়তো বা নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবেন না, বাদ বাকি অনেক প্লেয়ারকেও কিন্তু আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবেন। যেমন আমাদের ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং ইমিলিয়ানো মার্টিনেজ যদি ফর্ম থাকে তিনিও খেলতে পারেন। হ্যাঁ, সো হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এরা ভাই নেক্সট ওয়ার্ল্ড কাপেও থাকবে। এবার আসি ওই 5 জন তরুণ ইয়াং ফুটবলারকে নিয়ে যারা আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেতে চলেছেন। তার অনেকেই অলরেডি ডাক পেয়েছেন, বাট এরা এখন থেকে রেগুলার হতে পারেন আর্জেন্টিনার ন্যাশনাল টিমে। প্রথম যে প্লেয়ারটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে জিয়ানলুকা প্যারেস্তিয়ানি। এই প্লেয়ারটাকে নিয়ে খুবই আলোচনা চলছে। এই মুহূর্তে বেনফিকাতে খেলছেন এবং চমৎকার ফুটবল খেলতেছেন। পুরাই অ্যাগ্রেসিভ টাইপের একজন ফুটবলার, মানে আর্জেন্টাইন স্টাইলের একজন ফুটবলার। এবং সবচাইতে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ও একজন উইং টাইপ প্লেয়ার এবং লেফট উইংয়ের একজন প্লেয়ার। সো এইটা খুবই ইম্পর্টেন্ট আর্জেন্টিনার জন্য। মানে আর্জেন্টিনায় প্রথমত কোনো উইঙ্গার নেই, মানে দিমারিয়ার পরে আমরা ওই রকম প্রফেশনাল উইঙ্গার, মানে যে একটা সাইড দিয়ে খেলতে পছন্দ করেন, ওই টাইপের প্লেয়ার কিন্তু আর্জেন্টিনায় আসে নাই। সো ওই জায়গা থেকে এই জিয়ানলুকা প্যারেস্তিয়ানে কিন্তু একজন লেফট উইঙ্গার। সো তাকে কিন্তু স্কালোনি চাইলে
উইংয়ে কাজে লাগাইতেই পারে। সো এই প্লেয়ারটার নেক্সট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ডাক পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এরপর আরও একটা প্লেয়ার, ও খুবই ইম্পর্ট্যান্ট আর্জেন্টিনার জন্য, যার নাম হচ্ছে জোয়াকিন পাঞ্চেল্লি। দেখেন, ওর কথা আমি অনেক ভিডিওতে বলছি, এই ওয়ার্ল্ড কাপও খেলতো ছেলেটা, বাট ওয়ার্ল্ড কাপের কিছুদিন আগে ইনজুরিতে পড়ে সে আসলে ক্যাম্প থেকে আউট হয়ে যায়। সো এটা খুব একটা আপসেটিং বিষয় ছিল আর্জেন্টিন ফ্যানদের জন্য। বাট এই ছেলেটার হাইট 6.3 ইঞ্চি। ভাই, আপনি চিন্তা করতে পারেন, মানে 6 ফিটের উপরে একটা ছেলে এবং স্ট্রাইকার। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা, আর্জেন্টিনার এই মুহূর্তে সবচাইতে লম্বা স্ট্রাইকার হবেন এই জোয়াকিন পাঞ্চেলি, যদি তিনি জাতীয় দলে কন্টিনিউ করতে পারেন ঠিকঠাক মতো। এবং আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যে সেট পিসগুলো নিয়েছে, কর্নার থেকে গোল করেছে, ক্রস থেকে গোল এসেছে, এরকম মোমেন্টে কিন্তু এই জোয়াকিন পাঞ্চেলির মতো লম্বা টাইপের প্লেয়ার যারা আছেন তারা কিন্তু খুবই কার্যকরী। হ্যাঁ, তারা কিন্তু সেট পিস থেকে গোল করতে পারেন হ্যাড দিয়ে। সো সেই জায়গা থেকে জোয়াকিন পাঞ্চেলি কিন্তু আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোতে অনেকটাই নিশ্চিত ডাক পেতে পারে। এরপর আরেকটা প্লেয়ারের কথা আমি বলতে চাই যে তার সুযোগ পাওয়ারও সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার জাতীয় দলে, তার নাম হচ্ছে আগুস্টিন গিয়াই। এই প্লেয়ারটাও লম্বা, অনেক লম্বা। এই মুহূর্তে আমার তার হাইটটা এক্স্যাক্টলি কত ফিট কত ইঞ্চি সেটা মনে পড়ছে না, বাট ও কিন্তু খুবই ফিজিক্যাল একটা ফুটবলার, যার ফিজিক্যাল অ্যাবিলিটি কিন্তু অনেকটাই হাই। এবং এমন টাইপের একজন রাইট ব্যাক আমার কাছে মনে হয় যে মলিনা মন্টিয়ালের পর এই জায়গাটাতে সে দখল করে নিতে পারে। এবং কিন্তু সে আর্জেন্টিনার বিশ্বকাপের আগে যে দুটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, আইসল্যান্ডের সাথে এবং আরেকটা হচ্ছে কি জামাইকা না যেন কি একটা দলের সাথে খেলা হয়েছিল, ওইটার সাথে কিন্তু দুইটা ম্যাচে কিন্তু এই আগুস্টিন গিয়ে খেলেছিল এবং সেখানে কিন্তু সে কনভিন্সিং একটা হচ্ছে আপনার পারফরমেন্সও করেছে। আমরা অনেকেই আশা করেছিলাম যে মন্টিয়ালের পরিবর্তে হয়তো বা এই ছেলেটা দলে ঢুকে যেতে পারে, বাট শেষ মুহূর্তে আসলে কল করেন নাই স্কালোনি। এই ছেলেটার আর্জেন্টিনার জাতীয় দলে খেলার অনেক প্রবল সম্ভাবনা রয়েছে এবং সে যদি তার পারফরমেন্স করতে পারে জাতীয় দলে, স্কালোনির নিউ সেট আপে যদি নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটার ভবিষ্যৎ খুব ভালো আর্জেন্টিনার হয়ে। এরপর যে প্লেয়ারটার কথা বলবো সে 100% ইম্পর্টেন্ট ফুটবলার এবং তারা এখন থেকে রেগুলার ফুটবলার, এবং তাকে দরকার আর্জেন্টিনায়। দেখুন, সেই প্লেয়ারটা অলরেডি কি আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে নিকো পাচ। মানে তার আসলে নিয়ে কিছু বলার নাই, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নাই। এই মুহূর্তে নিকো পাচ যে হাইপ ক্রিয়েট করছেন ক্লাব ফুটবলে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলে আর্জেন্টিনার হয়ে, আমার কাছে সবচাইতে বড় হতাশার যে বিষয়টি এবার ওয়ার্ল্ড কাপে, সেটা হচ্ছে নিকো পাচকে আমরা মাঠে দেখতে না পারা। জাস্ট একটা ম্যাচে দেখেছিলাম এবং এরপরে আর আমরা তাকে দেখি নাই, মানে নকআউট পর্বের কোনো ম্যাচই আমরা আসলে নিকো পাচকে দেখি নাই। সেই জায়গা থেকে আমি আপসেট যে এমন একটা প্লেয়ারকে আমরা আরও কিছু টাইম যদি দেখতে পারতাম ওয়ার্ল্ড কাপের মঞ্চে, তাহলে অন্তত ভালো লাগতো। বাট স্কালোনের হাতেও ওই যে বললাম কোনো অপশন ছিল না। সো নিকো পাচ আর্জেন্টিনার রেগুলার স্টার্টার হতে চলেছেন, এটা আপনি 100% কনফার্ম ধরে রাখতে পারেন। এবং এই নিকো পাচ আমার কাছে মনে হয় যে মেসির মতো তো আর করা সম্ভব না, মেসি তো ভাই অন্য লেভেলের, বাট মেসির ওই কাজগুলো যদি কেউ 10%ও করতে পারে, আমার কাছে মনে হয় যে সেটা এই মুহূর্তে নিকো পাচের করার মোস্ট প্রবাবলি চান্স রয়েছে। সো নিকো পাচ আর্জেন্টিনার নেক্সট যে কল আছেন সেই কলে তো অবশ্যই ডাক পাবেন এবং যদি তিনি ফিট থাকেন তিনি অবশ্যই আর্জেন্টিনার রেগুলার স্টার্টার হতে চলেছেন। এরপর আরও একটা প্লেয়ারের কথা বলতে চাই, সেটা হচ্ছে ভ্যালেন্টিন বার্কো। সো ভ্যালেন্টিন বার্কোকে নিয়েও আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই, স্পেশালি এই দুইটা প্লেয়ারকে আপনারা সবাই চিনেন, নিকো পাচ এবং ভ্যালেন্টিন বার্কো। বার্কো কিন্তু হচ্ছে চেলসির সাথে 7 বছরের একটা কন্ট্রাক্ট করেছেন, আমরা এখন তাকে ইপিএলে দেখতে পারবো। সো এটা অনেক আনন্দের একটা ব্যাপার আর্জেন্টাইন ফ্যানদের জন্য। সো ভ্যালেন্টিন বার্কো কিন্তু অ্যাগ্রেসিভ মাইন্ডের ফুটবলার, ভার্সেটাইল ফুটবলার, সে একসাথে অনেকগুলো পজিশনে খেলতে পারেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ভ্যালেন্টিন বার্কোকেও লিওনেল স্কালোনি কল করবেন আর্জেন্টিনার ন্যাশনাল টিমে এবং তাকে রেগুলার বেইজে স্টার্ট করাবেন আর্জেন্টিনার ন্যাশনাল টিমে। সো এই 5জন ফুটবলার আর্জেন্টিনার ফিউচার এবং এই 5জন ফুটবলার আর্জেন্টিনার রেগুলার স্টার্টার হতে পারে এবং তারা হতে পারে আর্জেন্টিনার আগামীর ভবিষ্যৎ। এবং আমি বিশ্বাস করি লিওনেল স্কালোনি যেহেতু 2030 পর্যন্ত থেকে যাচ্ছেন, তাহলে তিনি কিছু ইয়াং স্টারকে নিয়ে অবশ্যই কাজ করবেন। এই ইয়াং স্টার এবং আমাদের আগের যে প্লেয়ারগুলো আছেন, এক্সপিরিয়েন্স যে প্লেয়ারগুলো আছেন, ইয়াং এবং এক্সপিরিয়েন্স মিলেমিশে একটা যেন ভালো দল করতে পারেন স্কালোনি, এই আশাটাই আমরা করব আর্জেন্টাইন এই কোচ ম্যানেজার স্কালোনির কাছ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি আপনি শেষ মুহূর্ত অবধি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই কৃপণতা করবেন না, কারণ ভিডিওগুলো দিন শেষে আপনাদের জন্যই বানানো হয় এবং ভুল ত্রুটিগুলা ক্ষমা করবেন এবং
ভুলগুলো কমেন্ট বক্সে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।